এখন দেখো আমরা কলয়ের ক্লাসিফিকেশন পড়ব। কলজকে আমরা দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে ইমালশন আর একটা হচ্ছে যে সাসপেনশন। ইমালশন হচ্ছে দুইটা লিকুইডের মিক্সচার, দুইটা লিকুইড যারা একে অপরের সাথে মিশতে পারে না, মানে হচ্ছে ইমিসকেবল। ইমিসকেবল লিকুইড মানে কি, দেখো, লিকুইডস দ্যাট ডু নট মিক্স উইথ ইচ আদার। যেমন ধর তেল আর পানির মিক্সচার, এটা হচ্ছে একটা ইমালশন। কেন? তেলও একটা লিকুইড, পানিও একটা লিকুইড, এবং তারা একে অপরের সাথে মিশে না। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ কলয়েড, দ্যাট ইজ ইমালশন। আর একটা টাইপ অফ কলয়েড দেখো, দ্যাট ইজ সাসপেনশন। সাসপেনশনটা কি দেখো, সাসপেনশনটা হচ্ছে লিকুইড আর সলিড, ঠিক আছে? সলিড পার্টিকলস আর ডিসপার্সড ইন লিকুইড, এবং এখানে কি হবে দেখো, সেটেল ডাউন অন স্ট্যান্ডিং। যেমন দেখো, কাদা আর পানি, এখানে পানিটা হচ্ছে লিকুইড আর কাদাটা হচ্ছে সলিড। এখন কাদার পানি যখন মিক্সচার নিব, তখন অনেকক্ষণ যদি সেটাকে আমি এরকম দাঁড় করায় রাখি, স্ট্যান্ডিং রাখি প্রলং পিরিয়ড অফ টাইম, একটা সময় দেখা যাবে যে তোমার কি হবে, তলানিতে কাদাগুলো এরকম তলানিতে জমে যাবে, পানির নিচে কাদাগুলো এরকম জমে যাবে। এই মিক্সচারটাকে বলা হচ্ছে যে তোমার সাসপেনশন, ঠিক আছে? এরপর দেখো, আমরা কলেজকে আবার সল জেল এরকম ভাবেও ক্লাসিফাই করতে পারি, সল অ্যান্ড জেল। তাহলে দেখো, সল জিনিসটা কি? সলের ক্ষেত্রে মনে রাখবা, সল, SOL, সল, তো সলিড ইন লিকুইড। আর জেল হচ্ছে যে তার ঠিক উল্টা, লিকুইড ইন সলিড, ঠিক আছে? এখন ধরো সল, তাহলে সলের ক্ষেত্রে তোমার সলিউটটা হবে যে সলিড, আর সলভেন্টটা হবে লিকুইড। সুতরাং দেখো, সল, সলের ক্ষেত্রে সলিউট বা ডিসপার্স জিনিসটা হবে যে সলিড, আর হচ্ছে সলভেন্ট বা ডিসপারশন মিডিয়াটা হবে যে তোমার লিকুইড। So solid in liquid is called sol. Solid in liquid is called sol. ঠিক আছে, আমি ভাই মনে রাখবো যে এখানে শুরুতেও সল আছে, আবার সলিডের শুরুতেও সল আছে। যেমন দেখো একটা এক্সাম্পল, এটা হচ্ছে প্লাজমা। প্লাজমার ক্ষেত্রে কি হয় দেখো, আমাদের প্লাজমার ক্ষেত্রে প্লাজমা প্লাজমাতে থাকে প্লাজমা প্রোটিন। এই প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে সলিড, এই প্লাজমা প্রোটিনগুলো থাকে প্লাজমাতে, ঠিক আছে? প্লাজমা জিনিসটা কি? লিকুইড। তাহলে এই প্লাজমা জিনিসটা হচ্ছে লিকুইড, আর প্লাজমা প্রোটিনগুলো হচ্ছে সলিড। এই প্লাজমা প্রোটিনগুলো যখন প্লাজমা থাকে, প্লাজমাটা দেখো কি করে, আমাদের ব্লাড যেমন ফ্লো করে এরকম এরকম প্লাজমাও ঠিক একইভাবে ফ্লো করে। অর্থাৎ সল জিনিসটা সবসময় ফ্লোয়িং অবস্থায় থাকবে, ফ্লোয়িং, ঠিক আছে? এখন দেখো জেল। জেল জিনিসটা কি? জেল হচ্ছে লিকুইড ইন সলিড, এবং জেল জিনিসটা সবসময় ট্র্যাপড অবস্থায় থাকবে। এটার এক্সাম্পল কি? সাইটোপ্লাজম। যেমন দেখো, আমরা একটা ফিগার এঁকে বুঝাই। যেমন ধরো, এইটা একটা সেল, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং এটা হচ্ছে সাইটোপ্লাজম। আমরা জানি সাইটোপ্লাজমে কি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এবং আদার বিভিন্ন অর্গানাল এগুলো থাকে সেলে। এই জিনিসগুলো হচ্ছে যে সলিড, এবং এই সাইটোপ্লাজমটা হচ্ছে যে তোমার লিকুইড, ঠিক আছে? তাহলে এই লিকুইডের মধ্যে এই সলিড গুলো ট্র্যাপড অবস্থায় আছে, তাই না? যেহেতু লিকুইডের মধ্যে সলিড গুলো ট্র্যাপড অবস্থায় আছে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে এই যে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোস্কেলেটন গুলো তোমার ট্র্যাপড অবস্থায় আছে, সেহেতু এই স্টেটটার নাম আমরা বলবো যে জেল, ঠিক আছে? সুতরাং নর্মাল কথায় বলতে গেলে তোমার, বা সিম্পল কথায় বলতে গেলে, সল মানে হচ্ছে সলিড ইন লিকুইড, এবং এটা ফ্লোয়িং অবস্থায় থাকবে। আর জেল মানে হচ্ছে লিকুইড ইন সলিড, এটা ট্র্যাপড অবস্থায় থাকবে। এটাই হচ্ছে যে তোমার সল অ্যান্ড জেল। এগুলো হচ্ছে কলয়েডের ক্লাসিফিকেশন, এবং ইমালশন এন্ড সাসপেনশন, এই দুটো হচ্ছে কলয়েডের ক্লাসিফিকেশন। আচ্ছা, এখন আসো আমাদের নেক্সট টপিক হচ্ছে ক্রিস্টালয়েড। ক্রিস্টালয়েড জিনিসটা কি দেখো, ক্রিস্টালয়েডের সাইজটা হচ্ছে লেস দ্যান 1 ন্যানোমিটার।
আমরা কলয়েডের সাইজ কত পড়েছিলাম 1 to 100 ন্যানোমিটার, তাহলে ক্রিস্টালয়েড হচ্ছে সলিড কলয়েডের চেয়ে ছোট, দ্যাট ইজ less than 1 ন্যানোমিটার। যেহেতু এটা সাইজ ছোট, এটা কি হবে, সেমি পারমিয়েবল মেমব্রেনকে ইজিলি ক্রস করতে পারবে। দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। দেখো আমাদের যে ইলেকট্রোলাইট গুলো আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে খুবই ছোট সাইজের, ঠিক আছে, less than 1 ন্যানোমিটার, এবং এই জন্য এদেরকে বলা হচ্ছে যে তোমার ক্রিস্টালয়েড। এখন এই যে আমি যে বললাম গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, আমরা কলয়েডের এক্সাম্পল পড়েছিলাম তাই না? কলয়েডের এক্সাম্পল কি দেখো তো? কলয়েডের এক্সাম্পল আমরা পড়েছিলাম, কলয়েড কলয়েডের এক্সাম্পলে ছিল তোমার, ধরো প্লাজমা প্রোটিন, এটা হচ্ছে এক ধরনের কলয়েড বা প্রোটিন। তারপর বিভিন্ন ধরনের ফ্যাট বা লিপিডস, এগুলো হচ্ছে যে কলয়েড। এখন আমরা জানি তোমার কি প্রোটিনের একক কি? প্রোটিনের একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে প্রোটিন তৈরি করে। সুতরাং অ্যামিনো অ্যাসিডের সাইজ অবশ্যই তোমার প্রোটিনের চেয়ে ছোট, তাই না? ঠিক তেমনি ভাবে তোমার ফ্যাট বা লিপিডের একক কি বা ইউনিট কি? ফ্যাটি অ্যাসিড, মানে অনেকগুলো ফ্যাটি অ্যাসিড মিলে তোমার এক অণু ফ্যাট তৈরি করে। সুতরাং তোমার ফ্যাটি অ্যাসিডের সাইজ অবশ্যই ফ্যাটের চেয়ে ছোট, তাই না? সুতরাং এক্ষেত্রে প্লাজমা প্রোটিন বা প্রোটিনটা হচ্ছে কলয়েড আর অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে ক্রিস্টালয়েড। ঠিক একইভাবে ফ্যাট বা লিপিডটা হচ্ছে কলয়েড, কিন্তু ফ্যাটের যে একক আছে অর্থাৎ ফ্যাটি অ্যাসিড সেটা হচ্ছে ক্রিস্টালয়েড। এখন দেখো আমরা কলয়েড আর ক্রিস্টালয়েডে কিছু ডিফারেন্স পড়বো, এটা হচ্ছে একটা ইনফিনিটি স্টার টপিক। আমরা যেহেতু অলরেডি কলয়েডও পড়ে ফেলেছি আর ক্রিস্টালয়েডও পড়ে ফেলেছি, আশা করি ডিফারেন্সটা আমরা ইজিলি বুঝবো। সাইজ, তারপর হচ্ছে তোমার পারমিয়াবিলিটি, থ্রু, সেমি পারমিয়াবল মেমব্রেন, এগুলো আমরা আগে পড়েছি। দেখো ফিজিক্যাল ফর্ম, কলয়েড হচ্ছে অ্যামরফাস, অর্থাৎ এটা কোনো ডেফিনিটিভ শেপ থাকবে না, কিন্তু ক্রিস্টালয়েড হচ্ছে ক্রিস্টালাইন, অর্থাৎ এটা একটা ডেফিনিটিভ শেপ থাকবে, কিন্তু কলয়েডে কোনো ডেফিনিটিভ শেপ থাকবে না। তারপর দেখো আমরা পড়েছিলাম কলয়েড কি করে, কলয়েড হচ্ছে কলয়েডার অসমোটিক প্রেসার এক্সার্ট করে, ঠিক আছে? কলয়েড হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেসার এক্সার্ট করে, যেটা হচ্ছে তোমার প্লাজমার অসমোটিক প্রেসারের সমান, অর্থাৎ 320 মিলিমিটার মার্কারি। এবং এই অসমোটিক প্রেসারটা দেখো খুবই লো, তাই না? এটা যেহেতু সাইজ বড়, তাহলে এটার যে অসমোটিক প্রেসারটা দিবে সেটা হবে যে লো। বড় সাইজ হওয়ার কারণে এটা খুব বেশি প্রেসার দিতে পারবে না, অর্থাৎ লো অসমোটিক প্রেসার এক্সার্ট করে। কিন্তু ক্রিস্টালয়েড গুলো দেখো যেহেতু স্মলার সাইজ, তারা অনেক বেশি প্রেসার দিবে, অর্থাৎ তাদের অসমোটিক প্রেসারটা হবে যে হাই। এরপর তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমরা কিছুক্ষণ আগে পড়ে এসেছি কলয়েডের কিছু প্রপার্টিস, ঠিক আছে? কলয়েডের কিছু প্রপার্টিস এর মধ্যে কি ছিল, টিন্ডল ফিনোমেনন ছিল একটা প্রপার্টিস পড়েছি। ওখানে কি ছিল, টিন্ডল ফিনোমেনন ছিল কলয়েডের একটা প্রপার্টি। তারপর আমরা পড়েছি কলয়েড পার্টিকেল গুলো মুভমেন্টের নাম হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট, ঠিক আছে? আর কলয়েডের যেহেতু সাইজটা বড়, আমরা এটাকে মাইক্রোস্কোপের নিচে ইজিলি দেখবো, কিন্তু তোমার ক্রিস্টালয়েডকে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারবো না, যেহেতু সেটার সাইজটা হচ্ছে যে ছোট, ঠিক আছে? এখন আসো আমাদের যে 9 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে ডায়ালাইসিস এর কথা বলা হয়েছে, ঠিক আছে? যে কলয়েড পার্টিকেল গুলোকে ডায়ালাইসিস করা যায় না আর ক্রিস্টালয়েডকে ডায়ালাইসিস করা যায়। তাহলে আমাদের ফার্স্ট অফ অল ডায়ালাইসিস সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা লাগবে। দেখো ডায়ালাইসিস জিনিসটা কি? ডায়ালাইসিস জিনিসটা হচ্ছে, আমরা একটা সুস্থ সবল মানুষের বডিতে আমাদের কি থাকে, কিডনি থাকে। কিডনির একক কি? কিডনির একক হচ্ছে যে নেফ্রন। এই ন্যাফ্রন জিনিসটা কিরকম দেখো, আমরা পড়েছি কিডনিতে কি থাকে, অ্যাফারেন্ট আর্টেরিওল থাকে, দেন এখানে বোমান্স ক্যাপসুল থাকে, দেন ইফারেন্ট আর্টেরিওল থাকে। এই বোমান্স ক্যাপসুল এখানে কি থাকে, জালি 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 জালি, বা হচ্ছে এটাকে আমি বলতে পারি যে ফিল্টার, ঠিক আছে? এই জালিগুলো দিয়ে কিডনি কি করে, কিডনি আমাদের বডি থেকে বর্জ্য পদার্থ বা ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বের করে দেয় আর ভালো জিনিসগুলোকে রাখে। এটা হচ্ছে একটা নর্মাল মানুষ। এখন কোনো মানুষের যখন কিডনি তোমার ফেইলিয়ার হয়ে যায়, তখন আমরা কি করি, তখন আমরা হচ্ছে যে ডায়ালাইসিস করি। ডায়ালাইসিস আমরা কি করি দেখো, যেহেতু সে মানুষটা কিডনি নষ্ট হয়ে গেছে, অর্থাৎ এই ফিল্টারটা, ন্যাচারাল যে ফিল্টারটা আছে আল্লাহ প্রদত্ত, সেটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা ডায়ালাইসিসের সময়
এক ধরনের ফিল্টার ইউজ করব, ঠিক আছে? এই যে ছোট 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 ছিদ্র বিশিষ্ট এক ধরনের ফিল্টার ইউজ করব। এই ফিল্টারটা কাজ কি দেখো, এই ফিল্টারটা কাজ হচ্ছে বডি থেকে দূষিত ব্লাড গুলো দিবে, এই যে এয়ারওয়ে দূষিত ব্লাড গুলো ঢুকবে, দেন এই ফিল্টার দিয়ে ছেঁকে বিশুদ্ধ ব্লাড গুলো আবার পুনরায় বডিতে ঢুকে যাবে, এক্সিট ফ্রম দ্য বডি অ্যান্ড এন্টার ইনটু দ্য বডি। এই যে দেখো বডি থেকে দূষিত ব্লাড গুলো বের হচ্ছে, ফিল্টারে পরিষ্কার হচ্ছে, পরিষ্কার হয়ে পরিষ্কার ব্লাড গুলো বডিতে পুনরায় ঢুকাই দেওয়া হচ্ছে। এই যে দেখো ক্লিন ব্লাড, ঠিক আছে? এখন দেখো কলেজ গুলো হচ্ছে যে তোমার লার্জ পার্টিকেল, তাহলে তোমার সেটাকে এটা দিয়ে পাস করতে পারবে? পাস করতে পারবে না, সুতরাং ডায়ালাইসিস হবে না। আর ক্রিস্টালয়েড গুলো দেখো যেহেতু স্মল পার্টিকেল, সেটা ইজিলি এই ফিল্টার গুলো পাস করতে পারে, বডি থেকে বের হয়ে যায়, তো ডায়ালাইসিস হয়। সুতরাং আমরা কি, তো মোটামুটি আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে তোমার যেহেতু ক্রিস্টালয়েড গুলো হচ্ছে স্মল পার্টিকেল, সেহেতু সেটা তোমার সেমি পারমিয়েবল মেমব্রেনকে পাস করতে পারবে, অর্থাৎ সেগুলোতে ডায়ালাইসিস সম্ভব, ডায়ালাইজেবল। কিন্তু কলয়েড গুলো যেহেতু হচ্ছে তোমার লার্জ পার্টিকেল, সেগুলো তোমার সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারবে না, তাই তাদেরকে ডায়ালাইসিস করা সম্ভব না, অর্থাৎ নন ডায়ালাইজেবল। ঠিক আছে? এরপর দেখো এখানে আরেকটা পয়েন্ট আছে, যে 11 নম্বর পয়েন্টটা, সেপারেশন বাই আলট্রাফিল্ট্রেশন এন্ড আলট্রাসেন্ট্রিফিউগেশন। এটাও হচ্ছে অ্যাকর্ডিং টু সাইজ। দেখো ধরো এখানে একটা কলয়েড এন্ড ক্রিস্টালয়েডের মিক্সচার আছে, এখন আমি একটা মেশিন ইউজ করছি, সেটার নাম হচ্ছে যে আলট্রা ফিল্ট্রেশন মেশিন বা আলট্রা সেন্ট্রিফিউগেশন মেশিন। এখন এখানে কি হবে দেখো, তোমার ক্রিস্টালয়েড গুলো কি, ক্রিস্টালয়েড গুলো স্মল সাইজ, এগুলো কি করবে, ফিল্টার গুলো পাস করে চলে আসবে, ঠিক আছে? তো পাস থ্রু দ্য ফিল্টার, তাহলে ক্রিস্টালয়েড গুলো কি সেপারেশন হলো? সেপারেশন হলো না, কিন্তু কলয়েড গুলো যেহেতু তোমার হচ্ছে লার্জ সাইজ, কলয়েড গুলো এখানে রয়ে যাবে, এগুলো হচ্ছে যে কলয়েড, আর ক্রিস্টালয়েড গুলো পাস করে চলে আসবে, এগুলো হচ্ছে যে ক্রিস্টালয়েড। তাহলে এই মিক্সচার থেকে, এই যে এই মিক্সচার থেকে আমরা কাদেরকে সেপারেট করতে পারলাম? এই মিক্সচার থেকে আমরা কলয়েডকে সেপারেট করতে পারলাম, কিন্তু ক্রিস্টালয়েডকে সেপারেট করতে পারিনি, ক্রিস্টালয়েড গুলো মিক্সচারের মধ্যে রয়ে গিয়েছে। তাহলে সেপারেট করতে পারবো কাদেরকে? সেপারেশন, সেপারেশন সম্ভব কলয়েডের, ক্রিস্টালয়েডকে সেপারেশন করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাইবা এবং রিটেন দুইটার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেপারেশন টেকনিক অফ কলয়েডস, অথবা এটাকে তোমাকে এভাবে জিজ্ঞাসা করতে পারে মেথড অফ সেপারেশন অফ কলয়েড ফ্রম ক্রিস্টালয়েড। মানে একটা কলয়েড এন্ড ক্রিস্টালয়েডের মিক্সচার থেকে আমরা দুইজনকে আলাদা কেমনে করব? বিভিন্ন মেথড আছে দেখো, ডায়ালাইসিস, আলট্রাফিল্ট্রেশন, আলট্রাসেন্ট্রিফিউগেশন, ইলেকট্রোফোরেসিস, ক্রোমাটোগ্রাফি, প্রিসিপিটেশন, সর্টিং আউট, অ্যাডসর্পশন। এখানে মনে রাখবে এটা কিন্তু অ্যাডসর্পশন, AD, নট AB, অ্যাবজর্পশন না, ঠিক আছে? আচ্ছা, আমরা এগুলো সম্পর্কে একটু অল্প অল্প করে আইডিয়া দিব। দেখো ডায়ালাইসিস সম্পর্কে আমরা সামনে পড়বো বিস্তারিত। আলট্রাফিল্ট্রেশন আর আলট্রাসেন্ট্রিফিউগেশন তো বললামই, একটা এরকম ছাঁকনির মতো মেশিন থাকবে, এই মেশিনটার নামই হচ্ছে আলট্রাফিল্ট্রেশন বা সেন্ট্রিফিউগেশন। এই মেশিনটার ধর্ম কি, এই মেশিনটার মধ্য দিয়ে স্মল পার্টিকেল গুলো মানে ক্রিস্টালয়েড গুলো পাস করবে, কিন্তু বড় পার্টিকেল গুলো মানে কলয়েড গুলো পাস করবে না, এটাই হচ্ছে এই মেশিনের প্রিন্সিপাল। এরপর দেখো তোমার আহ এই জিনিসগুলো অবশ্যই ডিটেলসে তোমাদের পরীক্ষা আস্ক করবে না, কিন্তু আমাদের বোঝার জন্য জানা দরকার। যেমন প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন মানে কি, প্রিসিপিটেশনের বাংলা হচ্ছে অবক্ষেপণ। যেমন দেখো কলয়েডের সাথে আমি যদি কোনো প্রিসিপিটেটিং সাবস্টেন্স যেমন সোডিয়াম ক্লোরাইড যোগ করি, তখন প্রিসিপিটেশন ঘটবে। প্রিসিপিটেশন ঘটে কি হবে, এই যে কলয়েডটা আছে, এটা কি করবে, এটা হচ্ছে বটমে গিয়ে সেটেল ডাউন হয়ে যাবে, আর ক্রিস্টালয়েড গুলো উপরে রয়ে যাবে। তাহলে কলয়েড গুলো যখন বটমে গিয়ে সেটেল ডাউন হয়ে যাবে, তখন আমরা এদেরকে আলাদা করে ফেলতে পারবো। ঠিক তেমনি অ্যাডসর্পশন, অ্যাডসর্পশন মানে হচ্ছে পৃষ্ঠ শোষণ। মনে রাখবা অ্যাবজর্পশন মানে হচ্ছে তোমার শোষণ, মানে হচ্ছে শোষণ, আর অ্যাডজর্পশন মানে হচ্ছে পৃষ্ঠ শোষণ। ধরো এটা আমাদের স্টমাক,
স্টমাকে কোনো ফুড পার্টিকেল আছে, এই ফুড পার্টিকেলটা স্টমাক থেকে ব্লাডে ঢুকলো, এটাকে আমরা বলবো অ্যাবজর্পশন। ঠিক আছে, কারণ এটা হলো যে শোষণ। আর পৃষ্ঠ শোষণ মানে কি দেখো, এই যে পিঠের মধ্যে ভাবে শোষণ হয়ে থাকবে বা পেরিফেরিতে এটা গায়ে লেগে থাকবে। যেমন কলয়েডের সাথে যদি অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে অ্যাডসর্পশন হবে। কিভাবে দেখো, ধরো এগুলো হচ্ছে কলয়েড পার্টিকেল আর এটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল। অ্যাক্টিভেটেড চারকোলটা কি করবে, এই কলয়েড পার্টিকেল গুলোকে তার পিঠে লাগায় ফেলবে। এটাই হচ্ছে যে পৃষ্ঠ শোষণ বা অ্যাডসর্পশন। ঠিক আছে, এভাবে আমরা কলয়েডকে সেপারেট করে ফেলতে পারবো। আর ইলেকট্রোফোরেসিস তো আমরা আগেই পড়েছি। এগুলো হচ্ছে মেথড অফ সেপারেশন অফ কলয়েড ফ্রম ক্রিস্টালয়েড, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে আমাদের টপিক হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস জিনিসটা কি দেখো, ডায়ালাইসিস is a method used to separate colloid and crystalloid from their mixture. তাহলে দেখো এই জিনিসটা কি, মানে কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েডের মিক্সচার থেকে ক্রিস্টালয়েডগুলোকে আমি আলাদা করে ফেলবো। এইটা হচ্ছে যে ডায়ালাইসিসের প্রিন্সিপাল। আচ্ছা, আমরা যদি একটা ছবি দেখি, যে এই ছবিটা দেখো, এটা ডায়ালাইসিসের জন্য আমরা ফার্স্ট অফ অল কী করব, আমরা একটা ব্যাগে, যেটাকে ডায়ালাইসিস ব্যাগ বলা হয়, এখানে কলয়েড আর ক্রিস্টালয়েডের মিক্সচারটা নিব। এখানে থাকবে কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েড, আর এর বাইরে এখানে এই পাত্রে থাকবে ডায়ালাইসিস ফ্লুইড। ডায়ালাইসিস ফ্লুইড, ডায়ালাইসিস ফ্লুইড মানে কোনগুলো, ডিস্টিলড ওয়াটার। আর এই যে ডায়ালাইসিস ব্যাগের, এটা হচ্ছে ডায়ালাইসিস ব্যাগ। ডায়ালাইসিস ব্যাগের যে মেমব্রেনটা সেটা কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেন। এখন আমরা কি পড়েছি, আমরা পড়েছি যে হচ্ছে তোমার ক্রিস্টালয়েড সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারে অ্যাজ দ্যাট তাদের সাইজ ছোট, কিন্তু কলয়েড সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করতে পারে না অ্যাজ তাদের সাইজ বড়। তাহলে এখানে যখন রাখবো, তোমার যেহেতু ক্রিস্টালয়েডগুলো কি করবে, তোমার এই সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে এখানে চলে আসবে, মানে ডায়ালাইসিস ফ্লুইডের মধ্যে ক্রিস্টালয়েডগুলো চলে আসবে। তাহলে কি হলো, তাহলে আমাদের এই যে কলয়েড অ্যান্ড ক্রিস্টালয়েডের মিক্সচার থেকে ক্রিস্টালয়েডগুলো আলাদা হয়ে গেল। ঠিক আছে, এইটাই হচ্ছে ডায়ালাইসিসের প্রিন্সিপাল, খুবই সিম্পল একটা প্রিন্সিপাল। তাহলে দেখো, আমরা ডায়ালাইসিসের ডেফিনেশনটা পড়লাম, এরপর ডায়ালাইসিসের প্রিন্সিপালটাও বললাম, এবং তোমার এই সেমি পারমিয়েবল মেমব্রেনটা বিভিন্ন নাম হতে পারে, পার্চমেন্ট মেমব্রেন, সেলোফেন মেমব্রেন, সেলুলোজ অ্যাসিটেট, বিভিন্ন নাম হতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর হচ্ছে ফিগারটা তো আমরা দেখলামই। এখন দেখো, আমরা এই যে তোমার ক্রিস্টালয়েডগুলো বাইরে চলে আসবে, কেন চলে আসবে, ডাউন দেয়ার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে কি দেখো, এই যে এখানে ক্রিস্টালয়েড আছে, কিন্তু এই জায়গায় তো ক্রিস্টালয়েড নাই, মানে এখানে তোমার ডায়ালাইসিস ব্যাগের মধ্যে ক্রিস্টালয়েডের ঘনত্ব বেশি, কিন্তু ডায়ালাইসিস ব্যাগের বাইরে ক্রিস্টালয়েডের ঘনত্ব কম। এই কারণে ক্রিস্টালয়েডগুলো এই সেমি পারমিয়েবল মেমব্রেন ক্রস করে বাইরে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই ডায়ালাইসিসটা আমরা কাদের করি, তোমরা নিশ্চয়ই জানো, রেনাল ফেইলার পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডায়ালাইসিস করে থাকি। কেন দেখো, আমরা আগেও আলোচনা করেছি, তো আমি আবার বলছি। দেখো, আমাদের বডিতে কি থাকে, কিডনি। ঠিক আছে, আর তোমার কিডনির এই যে এখানে একটা কিডনি, আর হচ্ছে এই পাশে একটা কিডনি। ঠিক আছে, কিডনির একক কি, নেফ্রন। নেফ্রনের স্ট্রাকচারটা তোমাদের মনে আছে, অ্যাফারেন্ট আর্টেরিওল থাকে, এখানে থাকে বোমান্স ক্যাপসুল, এখানে থাকে ইফারেন্ট আর্টেরিওল, আর বোমান্স ক্যাপসুলের মধ্যে জালি 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 থাকে, এইগুলো হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসটা কী হিসেবে কাজ করে, ফিল্টার হিসেবে কাজ করে। অর্থাৎ এইখান দিয়ে যখন আমাদের দূষিত ব্লাডগুলো আসে, এই গ্লোমেরুলাস দিয়ে তোমার আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো ফিল্টার হয়ে যায়, এবং তোমার একটা বিশুদ্ধ ব্লাড আমাদের বডিতে
ইফারেন্ট আর্টেরিওল দিয়ে প্রবেশ করে। এখন ধরো কোনো পেশেন্টের কিডনি ফেইলার হয়ে গেছে, আমি আবার বলছি, দেখো এই ছবিটা তোমাদের বোঝার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা হলো এফারেন্ট আর্টেরিওল, এখান থেকে কি আসলো, দূষিত ব্লাড। এরপর এটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাসে কি হলো, ফিল্টার। তারপর এটা হলো ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বিশুদ্ধ ব্লাড পুনরায় বডিতে প্রবেশ করবে। ঠিক আছে, এখন এটা তো হলো নর্মাল মেকানিজম কিডনির। এখন কোনো পেশেন্টের কিডনি ফেইলার হয়ে গেছে, তখন কি নর্মাল মেকানিজমটা চলবে? এই নর্মাল মেকানিজমটা চলতে পারবে না। তাদের জন্য আমরা যে আর্টিফিশিয়াল ফিল্টারটা ইউজ করতেছি, সেটা হচ্ছে ডায়ালাইসিস। এই ডায়ালাইসিসের মাধ্যমে আমরা কি করব, বডি থেকে ব্লাড বের করব, ব্লাড বের করে সেই ব্লাডটাকে ফিল্টার করে আমরা একটা পিওর ব্লাড বা একটা হচ্ছে বিশুদ্ধ ব্লাডকে বডির ভেতরে এন্টার করাবো। এই যে দেখো, এই ছবিটায় তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে আমার হচ্ছে তোমার মানে দূষিত ব্লাডটা আসছে এবং ডায়ালাইসিস মেশিনে এটা কি ক্লিন করছে। এই যে এখানে দূষিত ব্লাডটা আসছে, এসে ডায়ালাইসিস মেশিনে ক্লিন হচ্ছে, ক্লিন হয়ে আবার ক্লিন ব্লাডটা বডিতে পুনরায় প্রবেশ করছে। আচ্ছা, এখন দেখো তাহলে এইটাই বলা হয়েছে যে রেনাল ফেইলার পেশেন্টদের মধ্যে যেসব ওয়েস্ট প্রোডাক্ট থাকে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে কি, এই ওয়েস্ট প্রোডাক্টগুলো হচ্ছে ক্রিস্টালয়েড ইন নেচার। এই ওয়েস্ট প্রোডাক্টগুলো ক্রিস্টালয়েড ইন নেচার। এই ডায়ালাইসিসের মাধ্যমে আমরা কি করব, এই ক্রিস্টালয়েডগুলোকে বডি থেকে ফিল্টার করে ফেলবো। ঠিক আছে, দেখো রেনাল ফেইলার পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। এবং ক্রিস্টালয়েড বলতে কাদেরকে বুঝাচ্ছি, ইউরিয়া, ক্রিয়েটিনিন। এই ক্রিস্টালয়েড ইন নেচার এই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে আমরা কি করব, ফিল্টার। সো তোমাদের নিশ্চয় মনে আছে আমরা যেটা পার্ট 1 ক্লাস আপলোড করেছিলাম, বা ক্লাসের শুরুর দিকে আমরা পড়েছিলাম অসমোলারিটি, এই 4টা জিনিস পড়েছিলাম। সেখানে আমি একটা জিনিস সম্পর্কে বলতে ভুলে গিয়েছিলাম বা মিস করেছি, সেটা হচ্ছে দেখো নর্মালিটি। ঠিক আছে, বা নর্মাল সলিউশন। নর্মাল সলিউশন নর্মাল সলিউশন জিনিসটা কি দেখো, it is the number of equivalent of solute per liter of solution. Per liter of solution বলতে তোমার কি, মোলারিটি বা অসমোলারিটির মতো এটা হিসাব হবে পার লিটারে। ঠিক আছে, তাহলে আমরা লিটারে কি কি পেলাম দেখো, আমরা লিটারে পেলাম মোলারিটি, অসমোলারিটি, আর একটা হচ্ছে নর্মালিটি। ঠিক আছে, তাহলে পার লিটার অফ সলিউশনে কি থাকবে, ইকুইভ্যালেন্ট অফ সলিউট বা গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট। ঠিক আছে, এখন দেখো যেমন 2N, 2 normal HCl means 2 equivalent HCl hydrochloric acid present in 1 liter solution. এখন ইকুইভ্যালেন্ট জিনিসটা কি আমাদের জানতে হবে। দেখো আমরা মোলের সাথে অসমোলের একটা সম্পর্ক পড়েছি, তাই না? এই যে আমরা রিলেশনশিপ বিটুইন মোল অ্যান্ড অসমোল পড়েছি। এখন আমাদের পড়তে হবে রিলেশনশিপ বিটুইন মোল অ্যান্ড ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লেখা আছে, ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ ইকুয়াল টু মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট ডিভাইড বাই ভ্যালেন্সি। ঠিক আছে, বা আমরা বলতে পারি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু মোল ডিভাইড বাই ভ্যালেন্সি বা মলিকুলার ওয়েট ডিভাইড বাই নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। অর্থাৎ অনেক ভাবে প্রকাশ করা যায়। মেইন কথা হচ্ছে তোমার মলিকুলার ওয়েটকে আমরা যদি ভ্যালেন্সি দিয়ে ভাগ দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। যেমন দেখো তোমার ক্যালসিয়ামের মলিকুলার ওয়েট কত, 40, আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি মানে যোজনী কত, 2। তাহলে 40কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 20 গ্রাম। এটাই হচ্ছে ক্যালসিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, আবার ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে একটা অ্যাসিড, এটার ক্ষেত্রে তো আমার ভ্যালেন্সি জানা নেই, কিন্তু আমরা বললাম অ্যাসিডের ক্ষেত্রে আমাদের হিসাবটা কি হবে,
নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম দিয়ে ভাগ দিব। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হচ্ছে 36.5 গ্রাম, সেটাকে আমি যদি নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম অর্থাৎ 1 দিয়ে ভাগ দিই তাহলে আমরা পাবো যে 36.5 গ্রাম, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 36.5 গ্রাম। হুম, এরপরে দেখো তোমার ধরো সালফুরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো মলিকুলার ওয়েট হচ্ছে 90। আচ্ছা আমি এটা বড় করে দেখাই। তাহলে আমরা কি কি পড়লাম দেখো, আমরা পড়লাম ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমার মোল, 1 মোল ক্যালসিয়াম মানে কত, 40 গ্রাম। এটাকে 2 দিয়ে ভাগ দিলে হবে যে 20 গ্রাম। এটা হচ্ছে ক্যালসিয়ামের গ্রাম মলিকুলার ওয়েট। এরপর আসো H2SO4। 1 মোল H2SO4 বা H2SO4 এর গ্রাম মলিকুলার ওয়েট কত, সেটা দেখো আমরা লাস্ট ক্লাসে হিসাব করেছিলাম 98 গ্রাম। তাহলে 98 গ্রাম দিব উপরে। এখন আমরা বলেছি এসিডের ক্ষেত্রে আমাদের হিসাবটা হবে কিভাবে, নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে হাইড্রোজেন অ্যাটম কয়টা, 2টা, তাহলে 2 দিয়ে ভাগ দিব অর্থাৎ 49 গ্রাম। এটাই হচ্ছে যে H2SO4 এর গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক আছে, তাহলে তোমার ধরো H2SO4 এর 1 নর্মাল সলিউশনে কি থাকবে, 49 গ্রাম H2SO4 dissolved in 1 liter of সলিউশন। হিসাবটা হবে আমার কিসে, লিটারে। এটাই হচ্ছে যে তোমার নর্মাল সলিউশন বা নর্মালিটি। দেখো নর্মাল সলিউশন বলতে কি বুঝাইছে, এখানে লেখা আছে it is a solution in which 1 gram equivalent of solute is dissolved in 1 liter of solution। যেমন 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ HCl is 36.5 গ্রাম, তাহলে নর্মাল সলিউশন অফ HCl এ 36.5 গ্রাম HCl টা 1 লিটার সলিউশনে ডিজলভ থাকবে। আর H2SO4 এর ক্ষেত্রে কি হবে, সেটা সেটা হচ্ছে 49 গ্রাম H2SO4 1 লিটার সলিউশনে ডিজলভ থাকবে। এখন দেখো আমরা যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে তোমার আইসোটোপ। আইসোটোপ এগুলো আমরা ছোটকালেও পড়ছি। দেখো এখানে কি লেখা আছে ডেফিনেশনটা, atoms with same atomic number but different atomic weight is called isotope। এখন আমাদের একটা অ্যাটমের স্ট্রাকচার সম্পর্কে জানা লাগবে। দেখো একটা অ্যাটমের কেন্দ্রবিন্দুতে থাকে কি, কেন্দ্রে থাকে তোমার এই যে ইয়েলো কালার, এটা হচ্ছে প্রোটন, এবং এই যে গ্রিন কালার, এটা হচ্ছে নিউট্রন। আর অরবিটে চারদিকে ঘুরতে থাকে তোমার ইলেকট্রন। প্রোটনটা হচ্ছে পি, পি ফর পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউট্রনটা হচ্ছে এন, এন ফর নিউট্রাল চার্জ অর্থাৎ তার কোনো চার্জ নাই, জিরো, তার চার্জ হচ্ছে জিরো। আর ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে, এখন দেখো নর্মালি একটা অ্যাটমে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান হয়, অর্থাৎ পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের সংখ্যা সমান হয়, এই জন্য নর্মালি কোনো অ্যাটমটা কোনো চার্জ শো করে না। ঠিক আছে, আহ এখন দেখো আমাদের অ্যাটমিক নাম্বার বলতে কি বুঝাচ্ছে, অ্যাটমিক নাম্বার বলতে নাম্বার অফ প্রোটন অর্থাৎ প্রোটনের নাম্বারটাকে বুঝাচ্ছে। আর অ্যাটমিক ওয়েট বলতে কি বুঝাচ্ছে, এই যে প্রোটন আর নিউট্রনের টোটাল নাম্বারটাকে যদি যোগ করি যেটা পাবো সেটা হচ্ছে যে তোমার অ্যাটমিক ওয়েট। যেমন দেখো কার্বনের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার কত হবে, যেহেতু প্রোটন নাম্বার 6 সেহেতু অ্যাটমিক নাম্বারও হচ্ছে 6। এখন দেখো এটার অ্যাটমিক ওয়েট কত হবে, এখানে প্রোটন আর নিউট্রনের নাম্বার সমান, নিউট্রনও হচ্ছে 6, তাহলে 6/6 = 12। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে প্রোটনের নাম্বার হচ্ছে 11, তাহলে অ্যাটমিক নাম্বার হচ্ছে যে 11। কিন্তু নিউট্রনের নাম্বার কত, নিউট্রনের নাম্বার হচ্ছে যে 12। ঠিক আছে, তাহলে তোমার সোডিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট কত হবে, 11 + 12 = 23। অর্থাৎ আমরা অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক ওয়েট জিনিসটা কি বুঝলাম। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো আমাদের, অ্যাটমিক নাম্বার অ্যাটমিক ওয়েট সমান সমান হতে পারে অথবা অ্যাটমিক ওয়েটটা অ্যাটমিক নাম্বারের সমান হতে পারে। যেসব অ্যাটমের ক্ষেত্রে প্রোটন আর নিউট্রনের নাম্বারটা সমান, যেমন ধরো কার্বন, তার ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার আর অ্যাটমিক ওয়েট সমান। আর
যেসব অ্যাটমের ক্ষেত্রে তোমার নিউট্রনের নাম্বারটা প্রোটন নাম্বার চেয়ে বেশি, যেমন আমরা কি পড়লাম সোডিয়াম Na, তার ক্ষেত্রে তোমার অ্যাটমিক ওয়েটটা অবশ্যই অ্যাটমিক নাম্বারের চেয়ে বেশি হবে। তাহলে আমরা আইসোটোপ বলতে কি বুঝবো? আইসোটোপ বলতে সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক ওয়েট। যেমন দেখো হাইড্রোজেনের এই দুইটা আইসোটোপ আছে, এই দোনোজনেরই অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, কিন্তু এই আইসোটোপটার অ্যাটমিক ওয়েট কত? 1, আর এই আইসোটোপটার অ্যাটমিক ওয়েট হচ্ছে 2। আমরা নর্মালি কোনো মোল লেখার সময় প্রথমে সংকেতটা দিই, নিচে আমার থাকবে অ্যাটমিক নাম্বার আর উপরে থাকবে ওয়েট। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের আইসোটোপ লেখার নিয়ম। ঠিক তেমনি দেখো কার্বনের এই দুইটা আইসোটোপ দোনোজনের অ্যাটমিক নাম্বার হচ্ছে যে 6, কিন্তু এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 13 আর এর অ্যাটমিক ওয়েট হচ্ছে যে 12। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা টাইপস অফ আইসোটোপ পড়বো। এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আম, তোমার দুই ভাগে ভাগ করতে পারে আইসোটোপকে, একটা হচ্ছে স্টেবল আর একটা হচ্ছে আনস্টেবল। স্টেবল আইসোটোপ গুলো হচ্ছে ন্যাচারাল থাকে, নর্মালি আমরা ন্যাচারাল যেসব আইসোটোপ পাই ন্যাচারাল আইসোটোপ গুলো হচ্ছে স্টেবল আইসোটোপ। যেমন দেখো হাইড্রোজেনের এই দুইটা আইসোটোপ, এই দুটোটাই হচ্ছে যে তোমার ন্যাচারাল আইসোটোপ বা স্টেবল আইসোটোপ। হাইড্রোজেনের যে আইসোটোপটার তোমার অ্যাটমিক ওয়েট 2, সেটাকে আমরা কি বলে থাকি? ডিউটেরিয়াম বা হেভি হাইড্রোজেন। এটা জেনে রাখা ভালো। এখন দেখো স্টেবল আইসোটোপ গুলো ন্যাচারাল আইসোটোপ, অর্থাৎ ন্যাচারালি আমরা নর্মালি যেসব আইসোটোপ পাই তারাই হচ্ছে যে তোমার স্টেবল আইসোটোপ। এখন স্টেবল মানে কি? সে সবসময় স্টেবল থাকবে। an element an element that shows no tendency to act undergo radioactive breakdown, অর্থাৎ যে আইসোটোপে কোনো ব্রেকডাউন হবে না সেটাই হচ্ছে তোমার স্টেবল আইসোটোপ। এখন দেখো আনস্টেবল আইসোটোপ বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ মানে কি? আনস্টেবল আইসোটোপ বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হচ্ছে যেসব আইসোটোপ ভেঙে ভেঙে স্টেবল আইসোটোপে পরিণত হয় তারা হচ্ছে আনস্টেবল আইসোটোপ, অর্থাৎ তাদের ক্ষেত্রে তোমার ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হবে। ঠিক আছে? যেমন দেখো আয়োডিনে 127, 129, 131, এগুলো সবগুলো হচ্ছে যে তোমার আনস্টেবল আইসোটোপ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আইসোটোপ নিয়ে যে আমরা পড়ছি, আইসোটোপের বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স কি? আইসোটোপ গুলো আমরা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করি, থেরাপিউটিক পারপাসে ইউজ করি, এক্সপেরিমেন্টাল পারপাসে ইউজ করি, মেজারমেন্ট কাজে ইউজ করি, তাছাড়া মেডিকেল ইনস্ট্রুমেন্ট গুলো স্টেরিলাইজেশন কাজেও ইউজ করে থাকি। যেমন দেখো আয়োডিনের যে 131 যে আইসোটোপটা আছে সেটা আমরা থাইরয়েড ডিসঅর্ডার গুলো ডায়াগনোসিসের ক্ষেত্রে ইউজ করে থাকি। এটা কিন্তু কমনলি ইউজ করা হয় এবং অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, এটা তোমাদের ভাইভাতে আস্ক করতে পারে। তাছাড়া দেখো থেরাপিউটিক পারপাস, যেমন যেসব পেশেন্টের থাইরয়েড হরমোন বেশি থাকে বা হাইপার থাইরয়েডের যেসব পেশেন্ট থাকে বা থাইরয়েড ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা আয়োডিনের 131 এবং 125 এই দুইটা আইসোটোপ ইউজ করে থাকি। তাছাড়া বিভিন্ন এক্সপেরিমেন্ট করার জন্য, যেমন বডিতে যে অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে কিভাবে হচ্ছে সেটা স্টাডি পারপাসে আমরা আইসোটোপ ব্যবহার করি। তাছাড়া বডিতে যে আমাদের অ্যাবজর্পশন, মোবিলাইজেশন, বিভিন্ন স্টাডি গুলো বা বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজে আমরা আইসোটোপ ব্যবহার করি। এখন দেখো মেজারমেন্ট কাজে আইসোটোপ কিভাবে ব্যবহার করা হয়। যেমন তুমি ধরো টোটাল বডি ওয়াটারটা মেজার করতে গেলে বা ইসিএফ ভলিউমটা মেজার করতে গেলে সেসব ক্ষেত্রে তোমার আইসোটোপ ইউজ করা করা হয়ে থাকে। যেমন হাইড্রোজেন আইসোটোপটা আমরা টোটাল বডি ওয়াটার মেজার করার ক্ষেত্রে ইউজ করে থাকি। এখন দেখো আমরা দুইটা টার্ম পড়বো, একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ জিকে আর একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি। জিনিসটা কি দেখো, আমি আগেই বলেছি এই যে এত বড় একটা আইসোটোপ দেখতেছো এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে আনস্টেবল আইসোটোপ। এখন আমি আগেই বলেছি আমাদের যে আনস্টেবল আইসোটোপ তাদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা স্টেবল আইসোটোপে পরিণত হবে। আনস্টেবল থেকে তারা সবসময় চায় যে স্টেবল আইসোটোপে পরিণত হবে। কিন্তু এই আনস্টেবল আইসোটোপটা যখন স্টেবল আইসোটোপে পরিণত হয় তখন সে একই সাথে কিছু রেডিয়েশন নিঃসরণ করে, আলফা বা বিটা বা গামা রেডিয়েশন সে কি করে? নিঃসরণ করে। ঠিক আছে, এই প্রসেসটাকে বলতেছে রেডিও অ্যাক্টিভিটি বা রেডিও অ্যাক্টিভ ডিকে। অর্থাৎ আনস্টেবল আইসোটোপ থেকে একটা বড় এলিমেন্ট
যখন স্টেবল আইসোটোপ একটা ক্ষুদ্র এলিমেন্টে পরিণত হবে তখন সে একই সাথে কিছু রেডিয়েশন নিঃসরণ করবে। সে রেডিয়েশনটা আলফা হতে পারে, বিটা হতে পারে, গামা হতে পারে। এই প্রসেসটাকে বলা হচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে আনস্টেবল আইসোটোপ, সেটা কিসে পরিণত হলো, একটা ছোট পার্টিকেলে পরিণত হলো, সেটার নাম হচ্ছে স্টেবল আইসোটোপ এবং একই সাথে সে কিছু রেডিয়েশন নিঃসরণ করলো। তাহলে দেখো রেডিও অ্যাক্টিভ ডিকে ইট ইজ দ্য স্পন্টেনিয়াস disintegration বা decomposition of unstable isotope to become a stable isotope with simultaneous emission of radiation and formation of new element। এবং তোমার এই ক্ষমতাটাকে এই যে তোমার প্রপার্টিটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, অর্থাৎ আনস্টেবল আইসোটোপ থেকে স্টেবল আইসোটোপে পরিণত হওয়া এবং একই সাথে রেডিয়েশন নিঃসরণ করা, এই পুরা প্রসেসটাকে বলা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ ডিকে এবং এটার যে প্রপার্টি বা ক্ষমতা সেটাকে বলা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভিটি। অর্থাৎ প্রসেসটাকে বলবো আমরা রেডিও অ্যাক্টিভ ডিকে আর প্রপার্টিটাকে আমরা বলবো রেডিও অ্যাক্টিভিটি। ঠিক আছে, এখন দেখো হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। দেখো হাফ লাইফ বলতে কি বুঝাচ্ছে, ধরো তোমার আমরা বললাম যে একটা আনস্টেবল আইসোটোপ সে স্টেবল আইসোটোপে পরিণত হওয়ার ক্ষমতা রাখে। এখন কার্বনে হাফ লাইফ কত? কার্বনে হাফ লাইফটা দেখো 5760 ইয়ার্স, মান্থ না ডে না, এটা হচ্ছে 5760 ইয়ার্স। ঠিক আছে, এখন হাফ লাইফ বলতে কি বুঝাচ্ছে? হাফ লাইফ বলতে বুঝাচ্ছে তোমার ধরো আনস্টেবল আইসোটোপটা স্টেবল আইসোটোপে পরিণত হওয়ার যে ক্ষমতাটা, সেটা ধরো শুরুর দিকে ক্ষমতাটা ছিল যে 100%, কিন্তু আস্তে 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 এই ক্ষমতাটা হয়ে যাবে যে 50%। এই যে 100% থেকে 50% আসতে যে টাইমটা লাগবে সেটাকে বলা হচ্ছে যে হাফ লাইফ। এবং কার্বনের ক্ষেত্রে হাফ লাইফটা কত? 5760 ইয়ার্স। কার্বনের ক্ষেত্রে এত বেশি, দেখো সবার ক্ষেত্রে যে এত বেশি হবে এমন কোনো কথা নাই। যেমন টেকনিশিয়ামের ক্ষেত্রে হাফ লাইফ হচ্ছে মাত্র 8 ঘন্টা, কিন্তু কার্বনের ক্ষেত্রে হাফ লাইফ, কার্বন যেটা 14, কার্বন 14 এর ক্ষেত্রে হাফ লাইফ হচ্ছে 5760 ইয়ার্স। অর্থাৎ তোমার ক্ষমতা শুরুর দিকে থাকবে 100%, কিন্তু শেষ ক্ষমতাটা একসময় হয়ে যাবে 50%। এই যে 100% থেকে 50% আসতে যে টাইমটা লাগবে সেটাই হচ্ছে তোমার হাফ লাইফ। এখন দেখো রেডিয়েশন আমরা ইউজ করলাম বা রেডিওঅ্যাক্টিভ আইসোটোপের ইউজ করলাম। এখন এটার কি কি হ্যাজার্ড হতে পারে? দেখো কিছু ইমিডিয়েট হ্যাজার্ড হতে পারে, কিছু ডিলেড হ্যাজার্ড হতে পারে, কিছু জেনেটিক এফেক্ট হতে পারে। যেমন ইমিডিয়েট কি হতে পারে, দেখো বোন ম্যারো ডিপ্রেশন, ইমিউনিটি কমে যাবে, তারপর তোমার ডায়রিয়া, ম্যাল অ্যাবজর্পশন, বাল্ডনেস, স্ক্যালি স্কিন। ঠিক আছে, যেমন দেখো বোন ম্যারো ডিপ্রেশন বলতে কি বুঝাচ্ছে, আমাদের যে বোনস এটার সেন্টারে থাকে বোন ম্যারো, এখানে হচ্ছে যে তোমার বোন ম্যারো, এই বোন ম্যারো থেকে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটলেট এগুলো তৈরি হয়। এখন আমি যখন অনেক দিন ধরে রেডিয়েশনের এক্সপোজার হব, রেডিয়েশন এক্সপোজার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ধরো কোনো ক্যান্সার পেশেন্ট, সে রেডিয়েশন পেল, ঠিক আছে। আরেকটা হচ্ছে ধরো, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ধরো কোনো ক্যান্সার পেশেন্ট সে রেডিয়েশন পেল, রেডিয়েশন বলতে ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট হিসেবে আমি তাকে রেডিও থেরাপি দিলাম ট্রিটমেন্ট পারপাসে। আরেকটা হচ্ছে ধরো কোনো ডক্টর সে অনেকদিন ধরে এক্স-রে রুমে কাজ করছে বা সিটি স্ক্যান রুমে কাজ করছে, এমআরআই রুমে কাজ করছে, সিটি স্ক্যান না মেইনলি ধরো এমআরআই রুমে কাজ করছে অনেকদিন ধরে, তখন সে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে সে রেডিয়েশন এক্সপোজার হলো। তাহলে এক্সপোজার দুভাবে হতে পারে, ধরো ক্যান্সার পেশেন্টকে রেডিওথেরাপি দিলাম ট্রিটমেন্ট হিসেবে, সেভাবেও সে রেডিয়েশন এক্সপোজারে আসতে পারে। আবার কোনো ডক্টর ধরো দীর্ঘদিন ধরে এক্স-রে রুমে কাজ করছে, বা কোনো নার্স বা কোনো টেকনিশিয়ান দীর্ঘদিন ধরে এক্স-রে রুমে কাজ করছে বা এমআরআই রুমে কাজ করছে,
সেও দীর্ঘদিন ধরে এরকম কাজ করতে করতে রেডিয়েশনের এক্সপোজারে আসতে পারে। যে কারণে হোক সে এক্সপোজারে আসলো। এখন আমাদের বোনের এই সেন্ট্রালে থাকে বোন ম্যারো, এই বোন ম্যারো থেকে আরবিসি ডাব্লিউসি প্লাটলেট অর্থাৎ আমাদের ব্লাড সেল গুলো তৈরি হয়। কিন্তু তার কি হয়ে যাবে, বোন ম্যারো ডিপ্রেশন হয়ে যাবে। তাহলে তার যখন আমি টেস্ট করব তার কি আরবিসি তৈরি হবে? আরবিসি তৈরি হবে না, তার আরবিসি থাকবে কম। তার ডাব্লিউবিসি তৈরি হবে না, ডাব্লিউবিসি থাকবে কম। তার প্লাটলেটও তৈরি হবে না, প্লাটলেট থাকবে কম। এটাকে বলা হচ্ছে যে বোন ম্যারো ডিপ্রেশন। ঠিক আছে? তাহলে আরবিসি কমে যাওয়ার ফলে তার কি হবে? তার অ্যানিমিয়া হবে। ডাব্লিউবিসি কমে যাওয়ার ফলে তার কি হবে? তার ইনফেকশন হবে। সরি, ইনফেকশন হবে। প্লাটলেট কমে যাওয়ার ফলে কি হবে? তার ব্লিডিং হবে। ঠিক আছে? তাহলে দেখো কি হলো, বোন ম্যারো ডিপ্রেশন হতে পারে, ইমিউন সাপ্রেশন হতে পারে অর্থাৎ ইমিউনিটি হয়ে যাবে, ডায়রিয়া ম্যালঅ্যাবজর্পশন হয়ে তাদের ওয়েট কমে যাবে এবং বালনেস দেখবা, যারা যেসব ক্যান্সার পেশেন্ট তোমার রেডিওথেরাপি পায় ট্রিটমেন্ট হিসেবে তাদের কি হয়ে যায়, চুল পড়ে যায়, বালনেস হয়, স্কিন গুলো শুষ্ক হয়ে যায়, স্কেলি স্কিন হয়। এবং প্রেগনেন্সিতে কি হয় দেখো, এটি ইম্পর্টেন্ট, ফিটাল গ্রোথ রিটার্ডেশন, কনজেনিটাল ম্যালফরমেশন অফ ফিটাস, ফিটাল ডেথ হতে পারে অর্থাৎ ফিটালে কনজেনিটাল ম্যালফরমেশনও হতে পারে। এই জন্য তোমার দেখবে প্রেগনেন্সিতে একটু সতর্কতা অবলম্বন করতে হয়, স্পেশালি মানে অনেক সময় ডক্টররা সাজেস্ট করে যে প্রেগনেন্সি যে ফার্স্ট ট্রাইমেস্টার তখনই তো বাচ্চার গ্রোথটা হয়ে থাকে, তার ফার্স্ট ট্রাইমেস্টারে দেখা যায় যে এক্স রে বা যে কোনো রেডিয়েশনের এক্সপোজারে খুব বেশি আসতে নিষেধ করা হয়। ঠিক আছে? এখন ধরো ডিলেড হ্যাজার্ডে কি হতে পারে, কার্সিনোজেনেসিস, স্টেরিলিটি, ক্যাটারাক্ট অর্থাৎ বন্ধ্যাত্ব ডেভেলপ করতে পারে। কার্সিনোজেনেসিস মানে কি, ক্যান্সার। তাহলে দেখো জিনিসটি ইন্টারেস্টিং, ক্যান্সারের ট্রিটমেন্ট হিসেবে আমি ধরো পেশেন্টকে রেডিয়েশন দিলাম, কিন্তু দীর্ঘদিন ধরে রেডিয়েশন এক্সপোজারে আসলে পুনরায় তার বডির ইমিউনিটি কমে গিয়ে কার্সিনোজেনেসিস ডেভেলপ করতে পারে। যেহেতু তার বডির ইমিউনিটি কমে যাচ্ছে, তার পুনরায় ক্যান্সার ডেভেলপ হতে পারে। ঠিক আছে? এখন দেখো এখানে কিছু রেডিও সেন্সিটিভ টিস্যুর নাম লেখা আছে, যেমন বোন ম্যারো, স্কিন, গোনাড, ইন্টেস্টাইন, লিম্ফ নোড। এখন রেডিও সেন্সিটিভ মানে কি দেখো, রেডিও সেন্সিটিভ টিস্যু বলতে ইজিলি ড্যামেজড বাই রেডিয়েশন যেসব টিস্যু হয় তাদেরকে বুঝায়, এবং এইসব টিস্যু নর্মালি র্যাপিডলি গ্রোয়িং হয়ে থাকে, যেমন বোন ম্যারো, ইন্টেস্টাইনাল লাইনিং, স্কিন, স্পার্ম, ওভাম, লিম্ফ নোড। তাহলে এসব পেশেন্টের ধরো বোন ম্যারোতে কারো ক্যান্সার হলো বা স্কিনে কারো ক্যান্সার হলো বা লিম্ফ নোডে কারো ক্যান্সার হলো, তাদের ক্ষেত্রে আমরা কি দিব, রেডিও থেরাপি দিব। ঠিক আছে, গুড রোল অফ রেডিয়েশন বা রেডিও থেরাপি। আবার কিছু টিস্যু আছে রেডিও রেজিস্ট্যান্ট, যেমন মাসেল, নার্ভ সেল, বোনস। বোন ম্যারোটা হচ্ছে রেডিও সেন্সিটিভ কিন্তু বোনটা হচ্ছে রেডিও রেজিস্ট্যান্ট। তাহলে এইসব অর্গানে যদি কখনো কারো ক্যান্সার হয়, আল্লাহ মাফ করুক, সেসব ক্ষেত্রে রেডিওথেরাপি খুব একটা রোল নাই। সেসব ক্ষেত্রে আমরা প্রেফার করি কি, প্রেফার কেমোথেরাপি। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে।